সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাসমিলুর রহমান। আজকে আমরা আলোচনা করব নতবিধান ও শতবিধান নিয়ে। প্রথমেই আমরা নতবিধান অংশটি নিয়ে আলোচনা করব এবং নতবিধানের কয়েকটি নিয়মের মাধ্যমে সম্পূর্ণ নতবিধানটি সম্পন্ন করব। প্রথমে চলে আসি 1 নম্বর নিয়মের ক্ষেত্রে। এই 1 নম্বর নিয়মের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য ন যুক্ত হয়। ট বর্গীয় ধ্বনির আগে সব সময় যদি তৎসম শব্দ হয় সবসময় কি হচ্ছে, মূর্ধন্য ন যুক্ত হচ্ছে। এখন আমরা চলে আসি ট বর্গীয় ধ্বনিগুলো কি কি। আমি উপরে লিখতেছি, তোমরা একটু লক্ষ্য রাখো। ট, ঠ, ড, ঢ, এবং মূর্ধন্য ন, এইগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি। এই ট বর্গীয় ধ্বনিগুলোর ক্ষেত্রে সব সময় কি হবে, মূর্ধন্য ন হবে। তোমরা এভাবেও মনে রাখতে পারো, শেষে মূর্ধন্য রয়েছে, তাহলে সামনে সবগুলোর ক্ষেত্রে মূর্ধন্য ন হবে। যেমন আমরা উদাহরণ হিসাবে দেখি যে ঘন্টা, এই ঘন্টা শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্যই ট এর লেখা আছে, কারণ ট হচ্ছে ট বর্গীয় ধ্বনি। লণ্ঠন, এখানে ঠ রয়েছে, ঠয়ের সঙ্গে মূর্ধন্যয় ঠ এর ব্যবহার করা হয়েছে, মূর্ধন্যয় ঠয়। সে এখানে বিষয়টি হচ্ছে ঠ হচ্ছে ট বর্গীয় ধ্বনি। কাণ্ড শব্দটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মূর্ধন্যয় ডয় ব্যবহার করা হয়েছে, ড হচ্ছে ট বর্গীয় ধ্বনি। তাহলে আমরা জানলাম যে ট বর্গীয় ধ্বনিগুলোর আগে মূর্ধন্য ন হয়। এখন চলে আসো যে 2 নম্বর নিয়মটির ক্ষেত্রে। 2 নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রি র মূর্ধন্যস্ব এর পরে মূর্ধন্য হয়। কি দেখলাম আমরা, যে রি র মূর্ধন্যস্ব এর পরে মূর্ধন্য ন হয়। যেমন ঋণ বানানটির ক্ষেত্রে আমরা লিখেছি যে রি, হর্ষরি মূর্ধন্য, তো রি দিয়ে লিখছি ঋণ বানানটি, তো রি ব্যবহার করার কারণে এখানে মূর্ধন্য ন হলো। তারপরে দেখতে পাচ্ছি আমরা তৃণ, এখানেও তয়রিকার মূর্ধন্য আমরা লিখেছি, তো এখানে আবার রি নয় রিকার রয়েছে, তার মানে এই রি এর কার চিহ্ন হচ্ছে রিকার, এর কার চিহ্ন দিয়ে তৃণ বানানটি ব্যবহার করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আমি লিখেছি বর্ণ। এখন এখানে কিন্তু রি র স নেই, ব দিয়ে লেখা হয়েছে। এখন তারপরে দেখো বর্ণ, বর র উচ্চারিত হচ্ছে, তারপরে মূর্ধন্য, এখানে রেপের ব্যবহার হয়েছে। রেপ কোথা থেকে আসে, র এর কার চিহ্ন হিসাবে রেপের ব্যবহার আসে, ঠিক আছে, এই র এর কার চিহ্ন, সে অনুযায়ী এখানে বর্ণ বানানের ক্ষেত্রে মূর্ধন্য ন দিয়ে লিখেছি আমরা। কারণ শব্দটির ক্ষেত্রে আমরা সরাসরি বুঝতে পারতেছি যে র রয়েছে, আর আমরা জানি যে র থাকলে পরে র এর পরে মূর্ধন্য হবে, তাহলে কারণ বানানের ক্ষেত্রে র এর পরে মূর্ধন্য, এই রি র স এর পরে মূর্ধন্য হয়, এই নিয়মই ঘটেছে। ভাষণ বানানের ক্ষেত্রেও সেম একই, মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়, সেই সূত্র অনুযায়ী হচ্ছে মূর্ধন্যস্বর পরে ভাষণ বানানে আমরা মূর্ধন্য দিয়ে লিখেছি। এখন চলে আসি আমরা 3 নম্বর নিয়মের ক্ষেত্রে। তো এই 3 নম্বর নিয়মের ক্ষেত্রে দেখো যে রি র মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি কি থাকবে, স্বরধ্বনি। স্বরধ্বনিটা কি ধরনের, যে স অন্তস্থীয় স ও উচ্চারিত হয়, অন্তস্থীয় ও উচ্চারিত হয়, ব হ ও উচ্চারিত হয়, অনুস্বার। তো এই যে এই ধরনের স্বরধ্বনি উচ্চারিত হয় যেগুলোর ক্ষেত্রে এগুলো থাকতে পারে, এগুলোর পরে যদি স্বরধ্বনি উচ্চারিত মানে স্বরধ্বনি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য ন হবে। আবার রি র স এর পরে যদি ক বর্গীয় থাকে, ক বর্গীয় কি, ক খ গ ঘ উ, ঠিক আছে, এই 5টা হচ্ছে ক বর্গীয়, ক খ গ ঘ উ, এই 5টা যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মূর্ধন্য দিয়ে লিখতে হবে। তারপর প বর্গীয় ধ্বনি যদি থাকে, প বর্গীয় ধ্বনিগুলোর ক্ষেত্রে আমাদেরকে মূর্ধন্য লিখতে হবে। যেমন দেখো তোমরা কৃপণ শব্দটি আমি লিখেছি, কৃপণ, এখানে কয় রিকার রয়েছে, রি এর পরে প রয়েছে, কি রয়েছে, প বর্গীয় রয়েছে। তো প বর্গীয় ধ্বনি থাকলে সেখানে কি হবে, মূর্ধন্য হবে। এই জন্য প বর্গীয় ধ্বনি থাকার কারণে পরেরটিতে মূর্ধন্য হয়েছে। তারপরে শব্দটি চলে আসি হরিণ। এই হরিণের ক্ষেত্রে হ রয়েছে, এই যে হ রয়েছে, তারপরে কি রয়েছে, হয় স্বরধ্বনি লাগবে, তাহলে রস্বইকার রয়েছে, এখানে
রস্বইয়ের কার চিহ্ন রস্বইকার ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা স্বরধ্বনি পেয়ে গেলাম হয়ের পরে। এই জন্য এখানে রয়ের পরে মূর্ধন্য হয়েছে স্বরধ্বনি। তারপর লক্ষণ বানানটির ক্ষেত্রে দেখো আমরা মূর্ধন্য ব্যবহার করেছি, এবং খিও আমরা ভাঙলে আমরা জানি যে ক যোগ পেটকাটা মূর্ধন্য স পাই, ক যোগ মূর্ধন্য স, ঠিক আছে। এই ক যোগ মূর্ধন্য স আমরা পাই, তাহলে এখানে ক বর্গীয় ধ্বনি অনুযায়ী লক্ষণ বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার করা হয়েছে। এখন চলে আসি আমি 4 নম্বর নিয়মের ক্ষেত্রে। 4 নম্বর নিয়মে কি দেখতে পাচ্ছি যে পরা, এই যে পরা, পূর্ব, অপর, পরি, নির, এগুলোর পর মূর্ধন্য হয়। এগুলো যদি কোথাও আমরা পাই এ ধরনের, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা মূর্ধন্য লিখব। যেমন প্র দিয়ে প্রাণ্য হয় নয় মূর্ধন্য হয়েছে, পরা দিয়ে পরান্ন মূর্ধন্য নয় হয়েছে, হয় নয় হয়েছে, পূর্ব দিয়ে পূর্বান্ন হয় নয় হয়েছে, অপরাহ্ন। তো এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে পরে মূর্ধন্য দিয়ে লিখতে হয়। তারপর চলে আসি 5 নম্বর নিয়মের ক্ষেত্রে। পর, পার, উভয়, চন্দ্র, নার, রাম, এই শব্দগুলোর পর এই যে আয়ন, এটা একটা প্রত্যয় শব্দ, প্রত্যয়ন্ত শব্দ। এই আয়ন প্রত্যয়ে বানানে আমরা দেখতে পাচ্ছি স্বরেয়া, অন্তস্তীয় আর দন্তন্য আয়ন। লক্ষ্য রাখো যে আয়ন শব্দের, তোমরা একটু লক্ষ্য রাখো যে আয়ন শব্দের দন্তন্য দিয়ে আমরা এই প্রত্যয়ের বানানটা দন্তন্য দিয়ে আছে, কিন্তু এই প্রত্যয়টা যখন পরের সঙ্গে যুক্ত হবে পরায়ণ, হ্যাঁ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ, তখন কিন্তু এই আয়ন শব্দের দন্তন্য ন মূর্ধন্য নয়ে পরিণত হবে। এই যে দেখো প্রত্যয় থাকলে দন্তন্য ন মূর্ধন্য ন হয়। আমরা উদাহরণে দেখি যে পরায়ণ, লক্ষ্য রাখো যে পরায়ণ, এখানে পরা যোগ আয়ন পরায়ণ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ শব্দগুলোর ক্ষেত্রে আয়নের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে মূর্ধন্য ন হয়েছে। এখন চলে আসি আমরা 6 নম্বর নিয়মে। 6 নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অগ্র, গ্রাম, এই শব্দের পরবর্তী নি, এর নি ধাতুটা যেমন দন্তন্য থেকে মূর্ধন্য হয়ে যাবে, যেমন অগ্রণী, গ্রামীণ, এগুলোর ক্ষেত্রে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব। কখন? অগ্র, গ্রাম, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে, এই দুটির ক্ষেত্রে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব। তো এই ছিল মূলত 6টি নিয়ম। এগুলোর ক্ষেত্রে সব সময় মূর্ধন্য নিয়ম অনুসারেই হচ্ছে। এরপর চলে আসি 7 নম্বর নিয়মটির ক্ষেত্রে। এখানে কিন্তু কোনো সূত্র প্রযোজ্য নয়, কোনো নিয়ম প্রযোজ্য নয়। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, কতগুলো শব্দে আমরা পাবো যে স্বভাবতই মূর্ধন্য নয়ের ব্যবহার হচ্ছে। এবং এই অংশটা তোমরা অলরেডি এটি অংশটা দেখো, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, হ্যাঁ, শব্দগুলো পড়লেই বুঝতে পারতেছি আমি যে এটা আমরা সংগ্রহ করেছি বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণীর বইটি থেকে। তোমরা সেই অংশটা আবারও সুন্দরভাবে সেই বই থেকে পড়ে নেবে। আমি একবার পড়ে শোনাচ্ছি, আমার সঙ্গে একবার প্র্যাকটিস করে নাও। যেমন চাণক্য, এখানে মূর্ধন্য রয়েছে, মাণিক্য মূর্ধন্য রয়েছে, গণ বানানে মূর্ধন্য রয়েছে। তো এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে চাণক্য বানাবে স্বভাবতই মূর্ধন্য হয়, মাণিক্য বানাবে স্বভাবতই মূর্ধন্য হয়, গণ বানাবে স্বভাবতই মূর্ধন্য হয়। তেমনি বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শনিতমণি, স্থান, গুণ, পূর্ণ, বেনি, ফণি, অনু, বিপণী, কণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভনিতা, পানি, গৌণ, কণ, ভান, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তৃণ, কফনি, কফনি শব্দের অর্থ কোনই, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, বান। তো এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে স্বভাবতই মূর্ধন্য হয়। এটা তোমরা মুখস্থ করে নেবে, এটা মুখস্থ রাখতে হবে। এবং এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, বিগত সালে পরীক্ষায় দেখবা যে লবণ শব্দটি দিয়ে অলরেডি বিগত সালে এসেছে। তারপরে তোমার কণিকা শব্দটি দিয়েও এসেছে, কণিকা, হ্যাঁ, এই শব্দগুলো কিন্তু অলরেডি পরীক্ষায় এসেছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে। তো এই অংশটা আমরা মনে রাখবো এই কারণে যে এগুলোতে স্বভাবতই মূর্ধন্য ন ব্যবহৃত হয়।
তারপর চলে আসি আমি যে মূর্ধন্য ন কোথায় ব্যবহৃত হয় না। আমরা দুইটা নিয়ম পাবো যেগুলোর ক্ষেত্রে মূর্ধন্য ন ব্যবহৃত হয় না, এগুলোর ক্ষেত্রে দন্তন্য ন হবে। যেমন সমাসবদ্ধ শব্দে নত বিধান খাটে না। যদি শব্দগুলো সমাসবদ্ধ হয় তাহলে সেখানে নত বিধান প্রযোজ্য হবে না। যেমন ত্রিনয়ন, আমি কিভাবে বুঝবো যে শব্দটি সমাসবদ্ধ শব্দ হয়েছে? ত্রিনয়ন, তিন নয়ন যার, এভাবে আমি ব্যাস বাক্য বের করব। তাহলে ব্যাস বাক্য বের করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মূর্ধন্য ন না হয়ে দন্তন্য ন হবে। তাহলে আমরা জানলাম যে সমাসবদ্ধ শব্দে কখনোই নত বিধান প্রযোজ্য নয়, নত বিধান খাটে না। তারপর চলে আসি আমি এরকম শব্দগুলো, আমি এইরকম শব্দগুলো আরও লিখে রেখেছি। এটাও কিন্তু আমি নবম ও দশম শ্রেণীর যে বাংলা ভাষার ব্যাকরণ বইটি রয়েছে সেখান থেকে সংগ্রহ করেছি। তোমরা আবারও সেটা সুন্দরভাবে পড়ে নিবে। তাছাড়াও নতবিধান নিয়ে আমাদের যে আলোচনা, এটার একটা শীট আমি তোমাদের আমি বলেছি যে আমাদের যে বিডি ইউনিটের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে হচ্ছে সম্পূর্ণ শীটগুলো, যতগুলো বাংলা শীট দেওয়া হবে সম্পূর্ণ সেখানে আপলোড করা হবে। এবং অলরেডি তোমরা একটা ডেমো ভিডিও পেয়েছিলে সন্ধির, সেখানে সন্ধির যেমন শীট দেওয়া ছিল, তারপর এরকম নতবিধানের শীটগুলো ওখানে প্লে লিস্টে, হ্যাঁ, আমি ওই পূর্বের শীটটা সহ আবারও ওইখানে আপলোড করে দেবো। সন্ধি যখন আলোচনা করব সেই শীটটা আবারও আপলোড করে দেবো সেখানে। তো এই প্লে লিস্টে গিয়ে হচ্ছে তোমরা লেকচার ওয়াইজ, মানে আমাদের তো রুটিনে লেকচার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে যে আমাদের 40টি লেকচার হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র অংশ থেকে। তো সেখান থেকে তোমরা প্লে লিস্ট থেকে লেকচার সেটা ডাউনলোড করে সেখানে আরও হিউজ পরিমাণ নিয়ম দেওয়া রয়েছে এবং শর্টকাটে কিছু নিয়মও দেওয়া রয়েছে। সেই নিয়মগুলো হচ্ছে সুন্দরভাবে প্র্যাকটিস করবে, তাহলে আরও সহজ হয়ে যাবে বিষয়টি। এখন চলে আসি আমরা যে ত বর্গীয় সর্বশেষ যে নিয়মটি, সেটা কোথায় নতবিধান প্রযোজ্য নয়। যেমন ত বর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য ন হয় না। ত বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে বা বর্ণগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মূর্ধন্য ন হয় না। তো ত বর্গীয় বর্ণ কোনগুলো? তো, থ, দো, ধো, দন্তন্য। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় দেখো যে তো, থ, দো, ধো, দন্তন্য, শেষে দন্তন্য রয়েছে, দন্তন্য ন রয়েছে। এই দন্তন্য ন শেষে রয়েছে, তাহলে সামনে সবগুলোর ক্ষেত্রে দন্তন্য ন হবে। আমরা উদাহরণে লক্ষ্য করি, দেখো অন্ত স্বরেও দন্তন্বয়ে তয়, এখানে ত বর্গীয় ত রয়েছে। গ্রন্থ গয়ের ফলা দন্তন্বয়ে থয়, ত বর্গীয় থ রয়েছে। ক্রন্দন কয়ের ফলা দন্তন্বয় দয় দন্তন্য, এখানে ত বর্গীয় দ রয়েছে। তো এভাবে ত বর্গীয় বর্ণগুলোর ক্ষেত্রে দন্তন্য ন হয়, মূর্ধন্য ন হবে না। তাহলে দুটো ক্ষেত্রে শুধু নতবিধান প্রযোজ্য হচ্ছে না, একটা হচ্ছে সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে নতবিধান এর নিয়ম খাটবে না, আর ত বর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য ন হবে না, এখানেও কিন্তু নতবিধানের নিয়ম কাটবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের নতবিধান অংশটি। এর পরের অংশে আমি শতবিধান নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, পূর্বের অংশে আমরা আলোচনা করেছিলাম নতবিধান নিয়ে, এবার পরের অংশে আমরা আলোচনা করব শতবিধান নিয়ে। শতবিধানের নিয়ম অনুযায়ী যেটি আসে যে তৎসম শব্দেই শুধুমাত্র শতবিধান প্রযোজ্য হয়, তৎসম শব্দের ক্ষেত্রেই মূর্ধন্যস্বর ব্যবহার হয়। প্রথম নিয়ম অনুযায়ী দেখি আমরা, 1 নম্বর নিয়ম অনুযায়ী তৎসম শব্দে র এর পর মূর্ধন্যস্ব হয়। তৎসম শব্দে র এর পর সবসময় মূর্ধন্যস্ব হয়। আমরা উদাহরণগুলোতে লক্ষ্য করি যে বর্ষা, এখানে আমি উদাহরণ লিখেছি বর্ষা, বর্ষার ক্ষেত্রে ব উচ্চারিত হচ্ছে, র উচ্চারিত হচ্ছে, বর্ষা র উচ্চারিত হচ্ছে, এই কারণেই এখানে মূর্ধন্যস্ব দিয়ে লেখা হলো। তেমনইভাবে বর্ষণ, ঘর্ষণ শব্দগুলোর ক্ষেত্রেও র উচ্চারিত হয়েছে এবং এগুলোর কার রেপ ব্যবহার করা হয়েছে, রেপ থাকলে সেখানে মূর্ধন্যস্ব হচ্ছে। তারপরে চলে আসি 2 নম্বর নিয়ম অনুযায়ী। 2 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে রি কারের পরে মূর্ধন্যস্ব হয়। রি কারের পরে রি এবং এর যদি কার চিহ্ন থাকে, রি এর কার চিহ্ন থাকলে সেক্ষেত্রে আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করব। যেমন রি দিয়ে লিখছি আমি ঋষি, ঋষভ, বৃষ, এখানে কার চিহ্ন রয়েছে, রি এর কার চিহ্ন। তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো যে রি কারের পরে মূর্ধন্যস্ব হয়। ঋষি, ঋষভ, বৃষ এগুলোর ক্ষেত্রে মূর্ধন্যস্ব হচ্ছে। তারপরে 3 নম্বর নিয়মের ক্ষেত্রে চলে আসি। 3 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে ও আ ভিন্ন স্বরধ্বনি, ও আ যদি স্বরে ও স্বরে আ, এটা আমরা স্বরে ও স্বরে আ উচ্চারণ করে থাকি, আবার ও আ উচ্চারণ করে থাকি। স্বরে ও স্বরে আ ভিন্ন স্বরধ্বনি
স্বরধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের স, ক এবং র এর পরে যদি প্রত্যয়ের স, যেমন ভবিষ্যৎ, এখানে ভেঙে দেখানো হয়েছে ভবি, ভ ও উচ্চারিত হয়েছে, এরপরে ব উচ্চারিত হয়েছে, এর সঙ্গে রয়েছে রস্বই ভবি, ঠিক আছে। তো এক্ষেত্রে এর পরে কি হবে, মূর্ধন্য স হবে। এখানে ব এর পরে ই এর ব্যবধান, এই যে ই এর ব্যবধান থাকায় এখানে ভবিষ্যৎ বানামে মূর্ধন্য স ব্যবহার করা হয়েছে। তেমনি চিকিৎসা, এরকম একটা উদাহরণ হতে হয় চিকিৎসা। তো এখানেও কিন্তু ই কার রয়েছে, দীর্ঘ ই কার রয়েছে। তো এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে ও আ ভিন্ন স্বরধ্বনি যদি থাকে, ও আ ভিন্ন স্বরধ্বনি, তার মানে কি স্বরে স্বরে বাদ দিয়ে স্বরধ্বনিগুলো কি কি, স্বরে ও স্বরে আর রস্বই দীর্ঘই রস্বৌ এ ওই, হ্যাঁ। তো এই যে অন্যান্যগুলো স্বরে স্বরে বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো যদি উচ্চারিত হয়, যেমন চিকিৎসাতে দীর্ঘ ই উচ্চারিত হয়েছে, দীর্ঘ ইকার। তো এই যে এই ধরনের এই অন্যান্য স্বরধ্বনি বা সেগুলোর যদি কার চিহ্নগুলো ব্যবহৃত হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। 4 নম্বর নিয়মে চলে আসি। 4 নম্বর নিয়মে ই কারান্ত এবং ঔ কারান্ত উপসর্গ। ই কারান্ত বলতে কি, রস্বইকার থাকবে, ঔকারান্ত বলতে রস্যকার থাকবে। উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, যেমন অভিষেক, এখানে ই কারান্ত রয়েছে রস্বইকার। তারপরে প্রতিষ্ঠান, প্রতি ই কারান্ত রয়েছে, এগুলোর পরে অবশ্যই মূর্ধন্য স হবে। প্রতিষ্ঠানে মূর্ধন্য স এট হয় একার, অভিষেকে মূর্ধন্য স একার। এরকম ঔকারান্ত যদি থাকে, ঔকারান্ত বলতে কি, ঔ এর কার চিহ্ন হচ্ছে রস্যৌকার। এই রস্যৌকার যদি থাকে তাহলে আমরা সেখানে আমরা মূর্ধন্য স ব্যবহার করব। যেমন সুষমা, সুষমা, সুষম এই শব্দগুলোর ক্ষেত্রে, সুষমা, অনুষ্ঠান, এই যে শব্দগুলোর ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে মূর্ধন্য স হচ্ছে, কারণ ও কারান্ত রয়েছে। তারপরে সু, কোথাও যদি আমরা পাই সু, বি, এই উপসর্গের পরে, এগুলোর পরে সম শব্দের পর, এগুলোর যদি সম শব্দের পর দন্ত্য স না হয় কি হবে, মূর্ধন্য স হবে। এই ক্ষেত্রে মূর্ধন্য স হবে। যেমন সুষম, তাহলে এখানে দেখো আমরা সম উপসু, সম সম, সু, আবার ঔকারান্ত রয়েছে, সুষম, সু থাকলে কি বলছি, মূর্ধন্য স হবে। তারপরে বি যদি থাকে, যে বিষম, তো বি দিয়ে মূর্ধন্য স, তাহলে বি থাকলে মূর্ধন্য স হবে। এখন চলে আসি 6 নম্বর নিয়মে। 6 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে নি, দু, বহি, আবি, চতু, প্রাদু এই শব্দগুলোর পর, এগুলো শব্দ, এই শব্দগুলোর পরে ক, খ, প, ফ, ঠিক আছে, এগুলোতে হসন্ত ব্যবহার করা হয়েছে, থাকলে বিসর্গ এর স্থানে মূর্ধন্য স হয়। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে, যেমন নিষ্কাম, এই জায়গাটাতে মূর্ধন্য স ব্যবহার করা হয়েছে, কারণ এখানে নি শব্দটি রয়েছে, নি, ঠিক আছে, বিসর্গ এর পরিবর্তে এখানে বিসর্গটা উঠে গেল, হয়ে গেল মূর্ধন্য স। এখানে নির বিসর্গের পরিবর্তে মূর্ধন্য স আসলো। তারপরে দুষ্কর, দু এর বিসর্গ এর পরিবর্তে মূর্ধন্য স আসলো, দুষ্কর। বহি এর বিসর্গের পরিবর্তে মূর্ধন্য স আসলো। তো এই ক্ষেত্রে হচ্ছে বিসর্গগুলো পরিবর্তন হয়ে এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে এখানে যখন যুক্ত হবে, আলাদা একটা শব্দ যুক্ত হবে, তখন এগুলোর সাথে কি ক, খ, প, ফ এগুলো যুক্ত হতে পারে, যেমন মূর্ধন্য স কয় হয়েছে। তো এইভাবে যুক্ত হয়ে আমাদের এই শব্দগুলো গঠিত হবে এবং সেগুলো মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। এখন চলে আসি আমি ট বর্গীয়। ট বর্গীয় বলতে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। আমরা নতবিধানের ক্ষেত্রে ট বর্গীয়র ব্যবহার পেয়েছিলাম এবং শতবিধানেও ট বর্গীয় ধ্বনির ব্যবহার রয়েছে। এই ট বর্গীয় ধ্বনিগুলোর ক্ষেত্রে সব সময় মূর্ধন্য স দিয়ে লিখতে হয়, যেমন কষ্ট, নিষ্ঠা এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে ট বর্গীয় যে সব ধ্বনি রয়েছে সেগুলোর ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহৃত হয়। তারপর চলে আসি আমরা 8 নম্বর নিয়মের ক্ষেত্রে। এই যে 8 নম্বর নিয়মে র এর পরে, এই 8 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি র এর পরে যদি ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি, আবারও সেই আমাদের যে 3 নম্বর নিয়মটি রয়েছিল, 3 নম্বরের নিয়মটির মতো করেই কিন্তু 8 নম্বরটি, যে র এর পরে যদি ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি, স্বরে ও স্বরে এই দুটো বাদ দিয়ে অন্যান্য যে স্বরধ্বনিগুলো সেগুলো যদি থাকে তাহলে মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। দেখো যে পরিষ্কার, এখানে রস্বইকার রয়েছে, এই জন্য পরি রয়সিতে রস্বইকার রয়েছে, মূর্ধন্য স দিয়ে পরিষ্কার বানানটি লেখা হয়েছে। এখন কথা হচ্ছে যদি ও আ থাকে,
কিন্তু ও আ থাকলে স হয়, কি হয়? দন্তস্ব হয়। ও আ থাকলে দন্তস্ব হয়। সেই ক্ষেত্রে দেখো পুরো ও রয়েছে, পুরো ও উচ্চারিত হয়েছে এখানে। তো ও উচ্চারিত হলে সেখানে দন্তস্বয় কয় আকার দিয়ে লিখতে হবে, সেখানে কিন্তু মূর্ধন্য ষ লেখা যাবে না। তারপরে সংস্কৃত যে সাত প্রত্যয়, এই সাত প্রত্যয়ের স মূর্ধন্য ষ হয় না। এই যে যেখানে যেখানে আমরা সাত প্রত্যয়টি পাবো সেখানে কখনোই মূর্ধন্য ষ লিখবো না, দন্তস্ব দিয়ে লিখবো। আকস্মাৎ, ধূলিস্মাৎ, হ্যাঁ, ভূমিস্মাৎ, ধূলিস্মাৎ। তো এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে যদি সাত প্রত্যয় হয়, আর এটা হচ্ছে সংস্কৃত শব্দ, সাতটি হচ্ছে সংস্কৃত, এই সংস্কৃত শব্দ সাত প্রত্যয়, সাত প্রত্যয় থাকলে সেগুলোর ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে না। তারপর আরো কতগুলো নিয়ম রয়েছে যে বাংলা ভাষায় কতগুলো শব্দ রয়েছে, এগুলোতে স্বভাবতই মূর্ধন্য ষ হয়। এই শব্দগুলো হচ্ছে তোমরা মুখস্থ করে নিবে। বাংলা ভাষার কতগুলো শব্দে স্বভাবতই যে মূর্ধন্য ষ হচ্ছে সেগুলো মুখস্থ করে নিতে হবে তোমাদের। যেমন অভিলাষ, আষাঢ়, উষা, ভাষণ, পাষাণ, মেষ, শ্লেষ, ষড়ঋতু, রস, কষ, ভাষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ ইত্যাদি। ইত্যাদি শব্দগুলোর ক্ষেত্রে কি হচ্ছে যে মূর্ধন্য ষ স্বভাবতই মূর্ধন্য ষ হচ্ছে। যেমন নতবিধানের ক্ষেত্রে স্বভাবতই মূর্ধন্য ন আমরা পেয়েছিলাম, এখানে মূর্ধন্য ষ স্বভাবতই পাচ্ছি আমরা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের নতবিধান ও শতবিধান অংশটি নিয়ে আলোচনা।